একটা মাথায় রাখবেন, ক্রাইম ইজ ক্রাইম। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে। আমরা ফাঁসির দাবি জানাবো। আর আপনি জানেন না তপনদাকে কে মেরেছে, জানে না? আপনাদের প্ল্যান। আপনি অরূপ রায় বসে প্ল্যান করেছেন এখান থেকে তোলা খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা দা নিউজ বাংলা স্টুডিও ছেড়ে একেবারে অন্য একটি জায়গায়, একজনের বাড়িতে। কার বাড়িতে সেই পরিচয় তো আপনাদের দেবো। তার আগে একটা কথা বলি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুটো ইস্যু আপনারাও জানেন, হেলে পড়া বাড়ি এবং আরজিকর কাণ্ড। জলাভূমি ভরাট করে সেখানে বাড়ি উঠে যাচ্ছে, ফ্ল্যাট বিল্ডিং উঠে যাচ্ছে, বাড়ি হেলে পড়ছে। কাটমানি এবং দুর্নীতির বাড়ি যে হেলে যাবে সেটা আপনারাও জানেন। অন্যদিকে আরজিকর কাণ্ড, যেখানে সিভিক সঞ্জয়ের ফাঁসি চাইছেন প্রত্যেকেই, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তার তৃণমূলের নেতারা যখন এই রাজ্যে মার্ডার হয়ে গেছেন, খুন হয়ে গেছেন, কখনো কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছেন যে অপরাধীর ফাঁসি চাই? এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় উপস্থিত আছি, সেই বাড়িটা হচ্ছে হাওড়ার বিখ্যাত তৃণমূল নেতা তপন দত্তের বাড়িতে আমরা হাজির হয়েছি। কেন তপন দত্তের বাড়িতে হাজির হয়েছি? কারণ যেটা এই যে বললাম, এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গের সবচেয়ে যে দুটো বড় খবর, জলাভূমি ভরাট করে বাড়ি করা এবং আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি চান, সেই দুটোকে কোথাও যেন একসঙ্গে রিলেট করছে। জলাভূমি ভরাট করে বাড়ি তৈরি হচ্ছে, বাড়ি হেলে পড়ছে, সবচেয়ে বড় খবর। কিন্তু তৃণমূল সরকার আসার আগেই এই জলাভূমি ভরাটের বিরুদ্ধে যিনি মুখ খুলেছেন তিনিও তৃণমূল নেতা তপন দত্ত। সেই তপন দত্তের বাড়িতে এই মুহূর্তে আমরা বসে আছি, আর আমার সঙ্গে আছেন প্রয়াত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। তার কাছ থেকে আমরা জিনিসটা শুনে নেবো। প্রথমেই প্রতিমাদি, আপনাকে ওই প্রশ্ন দিয়ে শুরু করবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডে সিভিক সঞ্জয়ের ফাঁসি চেয়েছেন, কখনো তপন দত্ত কাণ্ডে অপরাধীদের ফাঁসি চেয়েছেন? না না, উনি তো, আমি সিবিআই চেয়েছিলাম, সেই সিবিআই চাইতে গিয়ে আমাকে 10 বছর অপেক্ষা করতে হয়েছে। প্রথমে হচ্ছে লোয়ার কোর্ট সিঙ্গেল বেঞ্চ, তারপরে রাজ্য ডিভিশন বেঞ্চ, চিফ যখন বলে দিল যে না এটা হবে না, তখন সোজাসুজি সুপ্রিম কোর্ট। আবার সুপ্রিম কোর্ট লাথি দিয়ে রাজ্য সরকারকে পাঠিয়ে দিল এই হাইকোর্টে, বললো তপন দত্ত মার্ডার কেসে যা বলবে হাইকোর্ট সেটাই হবে। হাইকোর্টে এসে আবার সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, চিফ, আবার সুপ্রিম কোর্ট, এরকম 7 থেকে 8 বার লাথি খেয়েছে ওরা সুপ্রিম কোর্টে, তাও ওদের লজ্জা হয়নি। একটা কথা প্রথমে বলুন, দর্শকদের বলে দিই, 2011 পরিবর্তনের বছর, 13ই মে পরিবর্তনের সরকার এলো। 6ই মে এই জলাভূমি ভরাট আন্দোলনে খুন হয়ে যান হাওড়ার বিখ্যাত তৃণমূল নেতা তপন দত্ত। 6ই মে, 13ই মে রাজ্যে পরিবর্তন। 6ই মে ডেটটাকে কেন বেছে নেওয়া হলো, কি মনে হয়? 6ই মে ডেটটাকে বেছে নেওয়া হয়েছিল, তার কারণ হচ্ছে সেটা এমন একটা সময়, আমরা সবাই জানি যে একটা ক্ষমতাসীন দল সেটা চলে যাবে, আরেকটা ক্ষমতাসীন দল আসছে, ঠিক এর মাঝখানে ওরা এই কাজটা করলো। তার মানে ওরা আমাকে বলেছিল, মানে ওদের তরফ থেকে যেটা অরূপ রায় আমাকে বলেছিল, 7 জন সিপিএম এর নেতার নাম দিয়েছিল, তার মধ্যে 2 না 3 জন এমএলএ এর নাম ছিল। ঠিক আছে, বলছে এরা খুন করেছে। যদি এরা খুন করতো তাহলে আজকে ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যেত। মানে সেই 7-8 জন লোক, 10 জন লোক, তারা আজকে জেল খাটতো, এরা ফায়দা নিয়ে বেরিয়ে যেত। কিন্তু আমি তো সেটা হতে দেবো না। আমি জানি যে এই জলা নিয়ে আমার স্বামী যতদিন মানে কাজ করছেন, আর এই জলাটা চিনিয়েছেন তো অরূপ রায় নিজে। অরূপ রায় নিজে জলা চিনিয়েছেন। মমতা ব্যানার্জি তার তদন্ত করতে বলেছিলেন কল্যাণ ব্যানার্জিকে, সেই কল্যাণ ব্যানার্জি হাইকোর্টে মামলা করেছিলেন এটা জলা কিনা, তাই নিয়ে তদন্তে এটা মানে ইন্টারিম অর্ডার আমরা পেয়েছিলাম। ঠিক আছে, সেই ইন্টারিম অর্ডারটা হওয়ার পরেই এই ইলেকশনের মাঝখানে মেরে দিল। এবং আমি বলবো, মানে আগে অনেকদিন বলতে সাহস পাইনি, কিন্তু এখন একদম বলছি যে মমতা ব্যানার্জিও এর মধ্যে যুক্ত আছেন। কারণ উনি নিজে কল্যাণ ব্যানার্জিকে বলেছিলেন যে তুমি তপনের ব্যাপারটা দেখো, কি জলা ভর্তি হচ্ছে না হচ্ছে। কল্যাণ ব্যানার্জি ডেকে সমস্ত কাগজপত্র নিয়ে, হ্যাঁ আপনারা জানতে পারবেন, চৈতালি বলে একজন কল্যাণ ব্যানার্জির জুনিয়র আছেন, তিনি এখন রাজ্যের উকিল, তিনি ছিলেন সাথে, এই মামলাটা আমাদের লড়েছিলেন, লড়ে একটা ইন্টারিম অর্ডার বের করে দিয়েছিলেন। তাহলে মমতা ব্যানার্জি যদি না জানে, হ্যাঁ তাহলে কে জানবে? উনি তো জানতেন, উনি তপনকে দেখ বলেই পাঠিয়েছিলেন। হ্যাঁ, তার মানে এর ইন্টারিম অর্ডারটা পাওয়ার পরেই অরূপ রায় তাকে বুঝিয়ে দিয়েছিল যে কত টাকা এখানে পাওয়া যাবে, কত টাকা তোলা পাওয়া যাবে এখানে, সেটা ওনার মাথায় ঢুকিয়ে দিয়েছিল। আর স্কিমটা ওনারা দুজনে বসেই করেছে। আমি একা অরূপ রায়ের স্কিম বলবো না,
স্কিমটা মমতা ব্যানার্জি এবং অরূপ রায়। সিআইডি যখন তদন্তভার নিল তখন তো তৃণমূল নেতাদের নাম চার্জশিটে প্রথমে ছিল, একদম, তারপরে চার্জশিটে হঠাৎ করে সব উড়ে গেল। হ্যাঁ, সেখানেই তো আমরা আপত্তি করে আমরা গেলাম এতে, মানে হাইকোর্টে গেলাম আমরা এতদিন জানি, হ্যাঁ, এবং বিভিন্ন বিচারকের কাছে শুনেছি, হ্যাঁ, যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে কোনো জিনিস বাদ দেওয়া যায় না। সাপ্লিমেন্টারি চার্জশিট মানে কিছু যুক্ত হবে, অ্যাড হবে। যেমন আমাকে বলা হয়েছিল যে আমরা একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো, কারণ ব্যালিস্টিক রিপোর্টটা এখনো আসেনি, সেই ব্যালিস্টিক রিপোর্টটা দিয়ে আমরা একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো। কিন্তু আমরা যখন আলটিমেট হাতে পেলাম চার্জশিটটা, তখন দেখলাম ব্যালিস্টিক রিপোর্টের কোনো ব্যাপার নেই, ওখান থেকে 8-9 জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা তো হয় না কখনো। আর এই পয়েন্টের উপরেই আমরা কিন্তু সিবিআই চেয়েছি, হাইকোর্টে গেছি, সিবিআই চেয়েছি। হ্যাঁ, এবার কি বলবো বলুন তো, বর্তমানে আমরা যত ভালোবেসে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছিলাম, হ্যাঁ, আমার মনে হয় সেই ভালোবাসাটা পাওয়ার যোগ্য উনি নয়। উনি কাউকে ভালোবাসতে পারে না, উনি কাউকে ভালোবাসে না। একটা কথা বলুন, তপন দত্ত খুন হয়ে গেলেন জলাভূমি ভরাটের বিরুদ্ধে কথা বলে, মানে তৃণমূল সরকার আসার আমলেই এদের দুর্নীতি শুরু হয়ে গেছিল। হ্যাঁ, একদম, তৃণমূল সরকার আসার আগেই এখানে দুর্নীতি শুরু হয়ে গেছিল। আমরা তো দেখেছি, আমরা তো এখানকার স্থানীয় লোক, এই স্থানীয় জায়গায় কি কি হতো না হতো সব আমরা জানি। একদম বিশালভাবে দুর্নীতি শুরু হয়ে গেছিল। হাওড়ায় যেসব পুকুর টুকুর ভরাট হয়েছে অরূপ রায়ের অঞ্চলে, সেই সব নিয়েও ভীষণ বিক্ষোভ আছে, এখনো ক্ষোভ আছে এদের মধ্যে। কিন্তু মমতা ব্যানার্জি সবই জানতেন, জেনে উনি কিছু করেননি, কিছু বলেন। যখন আপনি টিভিতে দেখতে পান যে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করছেন আরজিকর কাণ্ডে সিভিক সঞ্জয়ের ফাঁসি চাই, কেমন লাগে তখন? আমি তো বলবো এটা মানে ঠিক আমার স্বামীকে মার্ডার করে যেমন উকিল পাঠিয়ে দেওয়া হয়েছিল, একজন উকিল হচ্ছে উনি হাওড়া কোর্টের ক্রিমিনাল লয়ার সমীর বসুরায় চৌধুরী, ঠিক আছে, উনি সেই স্পটে হাজির ছিলেন। এবং আমি যখন যাই আমার স্বামীর কাছে, আমি দেখি ওনার হাত কাটা, পা কাটা, ঠিক আছে, জামা প্যান্ট ছেঁড়া, এরকম অবস্থায় রয়েছে। তারপরে আমরা যখন থানায় যাই, আমার মানে ওখান থেকে ওরা আমাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আমি করিনি, আমি আমার মেয়ে আমরা দুজনেই থানায় গেছি। হ্যাঁ, থানায় যাওয়ার গিয়ে যখন আমরা ভেতরে বসেছি আমরা লিখবো বলে, তখন উনি আমাদের এক প্রকার গলা ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দিয়েছিল। কারণ উনি এফআইআরটা করাবেন, উনি এফআইআরটা করবেন। এবং তখন যিনি এসপি ছিলেন হাওড়ার, সেই এসপি বলেছিলেন যে বাবলুকে নিয়ে এসো, বাবলু পেছনে ছিল, বাবলুকে নিয়ে এসে হ্যাঁ আমার সামনে হাজির করো। সঙ্গে সঙ্গে বাবলুকে যখন আনতে যায় তখন ওই ষষ্ঠী গায়ন টায়ন সব সাথে গিয়েছিল। বাবলুকে আসার পর বাবলুকে এসপির কাছে যেতে দেয়নি, সরাসরি ওই ওরা যে ঘরটায় বসেছিল সেই ঘরটায় টেনে নিয়ে গেছে। একটা কথা বলুন, এক নম্বর তো তপন দত্ত হত্যাকাণ্ডের বিচার তো হলোই না, সিআইডির হাতে গেল, এখন তো 11 বছর পর সিবিআই নিয়েছে, কিছুই হচ্ছে না। আপনার বিরুদ্ধে তো বিভিন্ন এফআইআর হয়েছে, অত্যাচার হয়েছে। দেখুন, প্রথম যে কথাটা আমি বলবো, সিআইডি যে প্রথম চার্জশিটটা দিয়েছে সেই চার্জশিটটা একদম সঠিক চার্জশিট দিয়েছে, ভাই, একদম সঠিক চার্জশিট দিয়েছে। হ্যাঁ, পরে তো ওই দপ্তরে কেউ কেউ আফসোস করেছে, হ্যাঁ, যে প্রথম চার্জশিটটা একদম শিওর চার্জশিট। তারা বুঝতে পারেনি যে মানে মমতা ব্যানার্জি এলে তাদের এইরকম কাজ করতে হবে, তারা বুঝতে পারেনি তারা। আর দ্বিতীয় নম্বর কি বললেন একবার বলুন? মানে তপন দত্ত মার্ডার কেসে তো কাউকে ধরা গেল না, দায়িত্ব তো সিআইডির হাতেই ছিল। 11 বছর তো মমতার পুলিশের হাতেই ছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এখন আরজিকর কাণ্ডে বলছেন আমাদের হাতে থাকলে সবকিছু করে দিতাম। হ্যাঁ, সঞ্জয়কে মেরে দিত। সঞ্জয়কে যখন মেয়েটা মারা গেছে, যেটা আমার মনে হয় নিশ্চয়ই ভেতরে সেরকম একটা ব্যাপার ছিল যেটা বাইরে এলে রাজ্য সরকারের কোনো ক্ষতি হবে, সেই জন্যই কিন্তু শিখিয়ে পড়িয়ে ওখানে সঞ্জয়কে পাঠানো হয়েছিল। এবং সঞ্জয় হয়তো জানতো না, সঞ্জয়কে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছিল এবং সঞ্জয়কে বলেছিল যে কিছু হলে আমরা তোকে বাঁচিয়ে নেব। আর এখন উনি যে ব্যাপারটা দেখছেন যে পুরো পশ্চিমবঙ্গের মানুষ এই ব্যাপারটা নিয়ে উত্তাল হয়ে উঠেছে, উনি চিন্তা করছেন যে সঞ্জয়ের যদি ফাঁসি হয়ে যায় আর কোনোদিনও কিছু জানা যাবে না। আপনি কি এখন চিৎকার করে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার হাজবেন্ডের ফাঁসি কেন চাইছেন না? হ্যাঁ, আমি বলছি তো মমতা ব্যানার্জিকে যে আপনি কেন চাননি, তপন দত্তকে মার্ডার করেছে যে তার ফাঁসি কেন চাননি আপনি? আপনার কাছে প্রশ্ন চাই, আপনাকে উত্তর দিতে হবে। আপনি উত্তর দেবেন না কেন? আপনি উত্তর দেবেন না কেন? বরুণ বিশ্বাস মার্ডার হয়েছে, তার তো মানে লোয়ার কোর্ট থেকে এখনো কেস বেরোতে দেয়নি। তপন দত্ত তো আপনার খুব চেনা লোক ছিল না, আপনার বাড়িতে দিস্তা ক্যালেন্ডার পাঠিয়ে দিত,
গ্রিটিংস কার্ড পাঠিয়ে দিত, যে কোনো কিছু হলে যে কোনো নেতা ফোন করে বলতো যে তপন ছেলে নিয়ে চলে আয়, 2-3 গাড়ি ছেলে নিয়ে চলে যেত। আপনি পার্সোনালি আপনি বলেছিলেন তপন যে জলাটা নিয়ে কাজ করছে সেটা দেখো, কল্যাণ ব্যানার্জিকে বলেছিলেন, কল্যাণ ব্যানার্জি এটা নিয়ে একটা কেসও করেছিলেন। সেই তথ্য কিন্তু আমার ঘরে এখনো আছে। শুধু মনে করবেন না যে আমার কাছে আছে, এটা কিন্তু বিভিন্ন উকিলের কাছেও আছে। আপনি যদি মনে করেন যে আমাকে মেরে দেবেন, মেরে দিয়ে সেই তথ্য লোপাট করে দেবেন, সেটা কিন্তু হবে না। সেই লোক আছে, আমার যদি কিছু হয় তাহলে কিন্তু সরাসরি আপনাকে ধরবে। হ্যাঁ, আর আপনি জানেন না তপন দত্তকে কে মেরেছে, জানে না, আপনাদের প্ল্যান। আপনি অরূপ রায় বসে প্ল্যান করেছেন এখান থেকে তোলা খাওয়ার জন্য, তোলা খাবেন বলে। আর কিছু শুনতে চান? একটা কথা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমরা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করছি, মানে যারা তৃণমূলের হয়ে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে তৃণমূলকে ক্ষমতায় আনলো, সেই সব নেতারা কোথায় হারিয়ে গেলেন তারপর থেকে? হ্যাঁ, সব নেতাই হারিয়ে গেছে। তাও কি তিনি, ওনার একটা ব্যাপার আছে, উনি যখন যাকে দরকার তাকে দিয়ে কাজটা করিয়ে তার পেছনে লাথি মেরে দেয়। আপনারা জানেন যে আগে যখন মমতা ব্যানার্জি যখন আন্দোলনটা করছিলেন, এই সিঙ্গুর আন্দোলন বলুন, ওর সাথে আপনারা একটা মুসলিম মেয়ে হয়তো দেখবেন হিজাব পরে ঘোরাঘুরি করতো। আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আমি জানি আমার সাথে মেয়েটির সাথে খুব ভালো পরিচয় ছিল। ওর নাম হালিমা। হালিমা কোথায় এখন? যাকে নিয়ে আন্দোলন করছিলেন, সিঙ্গুরের রাস্তায় দৌড়িয়ে দৌড়িয়ে বেলছিলেন, সেই হালিমা কোথায় এখন, কি করছে? তাকে পাওয়া যাচ্ছে না কেন? সে আর ফ্রন্টে নেই কেন? ফ্রন্টে এখন ওই দিদি নম্বর 1-এর নায়িকা চলে আসছে কেন? হালিমা আপনাকে কত সাহায্য করেছিল, সেই মেয়েটি যেন কিছু করা যেত না? যেটা দিয়ে শুরু করলাম সেটা দিয়ে শেষ করব, যে এই যে দুটো রিলেট এখন হেলে পড়া বাড়ি, আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি যাচ্ছে, দুটোই এই আপনার হাজব্যান্ডের এখান থেকে তো মিলে যাচ্ছে। সেই একই জলাভূমি ভরাট করে বাড়ি তৈরি হয়েছে, বাড়ি হেলে যাচ্ছে, সেই তখন থেকে শুরু, তপন দত্তের ওই আমল থেকে লড়াই থেকে শুরু। এখন মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধী ফাঁসি যাচ্ছেন, যেটা উনি ওখানে চাননি। কি বলবেন, এই দুটো কিভাবে রিলেট করছেন? সবটাই ওনার ধান্দা, ওটাই ওনার ধান্দা। ওখানে যদি তপন দত্তের কে যে করেছিলেন তার ফাঁসি যদি চাইতেন, ওনার ওই কাটমানি খাওয়া হতো না, তোলাটা উঠতো না, ঠিক আছে? আর এখানে যেটা হচ্ছে, এখানে যারা তুলে দিচ্ছে, হ্যাঁ, যারা তুলে দিচ্ছে তাদের এখনো সবাই বাইরে আসেনি। হ্যাঁ, সঞ্জয়ও কিছু বলছে না। এখন উনি চিন্তা করছেন সঞ্জয়কে যদি ফাঁসি দিয়ে দেওয়া যায় তাহলে সবার মুখ বন্ধ হয়ে যাবে। উনি লোককে দেখাতে পারবেন যে আমি একটা কাজ করেছি। হ্যাঁ, এবং যেরকম ভাবে আগে দুর্নীতি চলছিল হসপিটালে ঘুরতে, সেই দুর্নীতি সেম ভাবে চলবেন, আর উনি ওনার কাটমানি খেয়ে যাবেন একভাবে। অনেক ধন্যবাদ। যেটা বলছিলাম আপনাদের, 2011 6ই মে হাওড়াতে বিখ্যাত তৃণমূল নেতা তপন দত্ত খুন হয়ে গেলেন জলাভূমি ভরাট করানোর বিরুদ্ধে প্রতিবাদ করে। সেই জলাভূমি ভরাট 6ই মে 2011 তৃণমূলের ক্ষমতায় আসার আগে থেকে কিন্তু এই দুর্নীতি চলেছে, কোটি কোটি টাকার দুর্নীতি। এই দুর্নীতি এত চট করে বন্ধ হওয়ার নয়, যে জন্য বাড়ি হেলে পড়ছে। আর যেটা আমি আপনাদের প্রথমে বললাম, আরজিকর কাণ্ডে তিনি সিভিক সঞ্চয়ের ফাঁসি চাইছেন এত তাড়াতাড়ি, এত দ্রুত কেন? আমরা সবাই জানি এর পেছনে আরো অনেকজন ছিলেন, কিন্তু তাদেরকে সামনে আনার কোনো প্রচেষ্টা পুলিশও করেনি, এমনকি সিবিআইও করছে না। এক্ষেত্রেও তাই একই ব্যাপার। 2011 6ই মের পর 2022 বিচারপতি রাজশেখর মান্তা সিবিআই নির্দেশ দিলেন। আমিও জানি, আপনারাও জানেন, 11 বছর পর সিবিআইয়ের পক্ষে এই মামলায় কোনো কিছু করা সম্ভব নয়। 5 দিন পর আরজিকর কাণ্ডে যারা কোনো কিছু করতে পারেনি, 11 বছর পর তারা তপন দত্ত মার্ডার কেসে ইনভেস্টিগেশন করে অপরাধীদের বার করবে, হাস্যকর ব্যাপার। কিন্তু যেটা হচ্ছে, এই দুটোকে রিলেট করছে, তপন দত্ত আন্দোলন শুরু করেছিলেন, মার্ডার হয়ে গেলেন, সেই জলাভূমি ভরাট আজও চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক সঞ্চয়ের ফাঁসি চাইছেন, তিনি নিজের দলের নেতার খুন হয়ে যাবার যারা অপরাধী ছিলেন সেই তপন দত্ত মার্ডার কেসে কোনোদিন তিনি ফাঁসি চাননি, আজকেও চান না। কেন? এটাই হচ্ছে প্রশ্ন। এর জন্যই আমি আপনাদের ভাবতে বলি যে মাথা দিয়ে ভাবুন আর ভাবতে থাকুন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।